প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএসই কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি কোভিড-19 এই দুঃসময়ে সবাই সুস্থই আছো। তো আজকে আমি আলোচনা করব আবেশীয় ফল, মেসোমারিক ফল, বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক, বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক নিয়ে। আবেশীয় ফল, এটাকে ইংরেজিতে বলে ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে রসায়নে কোথাও যদি লেখা থাকে আই ফল, আই মানে তাহলে বুঝতে হবে এটা ইন্ডাকটিভ ইফেক্ট অর্থাৎ আবেশীয় ফল। আবার আইফেল টাওয়ার বানিয়ে ফেললো না, আইফেল লিখবা না, আইফল। তাহলে আইফল রসায়নে, আইফল কি জৈব রসায়নে আবেশীয় ফল, ইন্ডাকটিভ ইফেক্ট। এখন সংজ্ঞাটা কি, তোমরা একটু সংজ্ঞাটা শুনো। আবেশীয় ফল কাকে বলে? কোন জৈব যৌগে কার্বন পরমাণুর সাথে কোন পরমাণু বা মূলক সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়া অথবা কার্বন পরমাণুর দিকে ঠেলে দিয়ে সিগমা বন্ধনকে পোলারিকরণ ধর্মকে বলা হয় আবেশীয় ফল বা আবেশীয় প্রভাব, সংক্ষেপে আই ফল বলা হয়। এই আবেশীয় ফল দুই প্রকার, ধনাত্মক আবেশীয় ফল, ঋণাত্মক আবেশীয় ফল। আমি দুইটা উদাহরণ দেই, তখন তোমাদের ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবেশীয় ফল দুই প্রকার, ধনাত্মক আবেশীয় ফল এবং ঋণাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফলকে সংক্ষেপে প্লাস আই ফল বলে, ঋণাত্মক আবেশীয় ফলকে সংক্ষেপে মাইনাস আই ফল বলে। এখন প্রশ্ন হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল কি? এটার উত্তর হচ্ছে কোন জৈব যৌগে কার্বন পরমাণুর সাথে কোন পরমাণু বা মূলক সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে সমযোজী বন্ধনের বন্ধনজোড় ইলেকট্রনকে কার্বনের দিকে ঠেলে দেওয়ার ধর্মটাকে হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। আর ঋণাত্মক আবেশীয় ফলের ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটবে। আমি ধনাত্মক আবেশীয় ফলের উদাহরণটা দেখাচ্ছি। দেখো, এই যে এই যৌগটার নাম কি? টলুইন। আমরা এটাকে কি বলি? টলুইন। এই টলুইন বা মিথাইল বেঞ্জিন, এখানে মিথাইল মূলক এই কার্বনের সাথে যুক্ত থেকে, বেঞ্জিন বলের সাথে যুক্ত থেকে বেঞ্জিনের এই কার্বনের দিকে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, ঠেলে দিচ্ছে। এই যে ঠেলে দেওয়াটা, এটা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। আর এটার নাম কি? ক্লোরোবেঞ্জিন। ক্লোরোবেঞ্জিনে বিপরীত ঘটনা ঘটছে, অর্থাৎ ক্লোরিন পরমাণু এই কার্বনের সাথে যুক্ত থেকে এই সিগমা বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসছে। যদি নিজের দিকে টেনে নিয়ে আসে তাহলে তাকে বলা হয় ঋণাত্মক আবেশীয় ফল। আর এই যে ইলেকট্রন যে ঠেলে দেয়, ইলেকট্রন
ঠেলে দেয়া অর্থাৎ ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে বেঞ্জিন বলয়ের দিকে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়া, এই বাড়িয়ে দেওয়ার ফলে বেঞ্জিন বলয়টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে অধিকতর সক্রিয় হয়। আমরা অন্য কথায় বলতে পারি মিথাইল মূলকটা ধনাত্মক আবেশীয় বলের মাধ্যমে বেঞ্জিন বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধি করে। অপরদিকে ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে ক্লোরিন পরমাণু ঋণাত্মক আবেশীয় বলের মাধ্যমে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিয়ে এসে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস পায়। আমি আবারও বলছি যে এই যে মিথাইল মূলকটা যখনই বেঞ্জিন বলয়ের দিকে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, তখন তোমরা এমনিতে জানো যে বেঞ্জিনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে কি? ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন। অর্থাৎ বেঞ্জিনের ধর্ম হচ্ছে ও ক্ষেত্রে কোন ইলেকট্রোফাইল বেঞ্জিন বলয়ে যখন গিয়ে আক্রমণ করে, তখন বেঞ্জিন বলয়ের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অন্য কোনো পরমাণু মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এবং সেক্ষেত্রে প্রতিস্থাপনটা ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয়, এই জন্য বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। যদি কখনো নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন হয় সেটাকে বলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এগুলো অন্য প্রসঙ্গে আলোচনা করা হবে। তবে বেঞ্জিনের ক্ষেত্রে কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয় না, বেঞ্জিনের ক্ষেত্রে সর্বদা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়। কেন হয়? বেঞ্জিনের মধ্যে 3 জোড়া পাই ইলেকট্রন থাকে, 3 জোড়া সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। অর্থাৎ বেঞ্জিন বলয়টা ইলেকট্রনের সোর্স হিসেবে কাজ করে, উৎস হিসেবে কাজ করে, যার কারণে ইলেকট্রোফাইল সহজে গিয়ে বেঞ্জিন বলয়ে আক্রমণ করে। কারণ ইলেকট্রোফাইল কাকে বলে? যেই বিকারকের ইলেকট্রন ঘাটতি থাকে এবং ইলেকট্রন গ্রহণ করার মতো সামর্থ্য থাকে তাকেই বলে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল এটা আরেক ইংলিশ হচ্ছে ইলেকট্রন লাভিং, ইলেকট্রনের প্রতি আসক্তি, ইলেকট্রনকে আকর্ষী বিকারক বলা হয়। মেসোমারিক ফলটা আলোচনা করছি। মেসোমারিক ফল বা মেসোমারিক ইফেক্ট, এটাকে সংক্ষেপে বলে এম ফল। মেসোমারিক ফল কি? সংজ্ঞাটা তোমরা শুনো। যখন কোন অধিক ঋণাত্মক পরমাণু বা মূলক কার্বনের সাথে যুক্ত থেকে পাই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, পাই বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে পাই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে পাই বন্ধনের স্থানান্তর ঘটায়, এই বিষয়টিকে বলা হয় মেসোমারিক ফল। আমি একটু সংজ্ঞাটা আবার বলি। কোন অধিক ঋণাত্মক পরমাণু যখন কার্বনের সাথে যুক্ত থেকে, অর্থাৎ পাই বন্ধনের সাথে সাহায্যে যুক্ত থেকে পাই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে স্থানান্তর করে, তখন এই ধর্মটাকে বলা হয় মেসোমারিক ফল বা মেসোমারিক ইফেক্ট বা সংক্ষেপে এম ফল। মেসোমারিক ফলটা আবেশীয় ফলের মধ্যে 2 প্রকার: ধনাত্মক মেসোমারিক ফল বা প্লাস এম ফল, ঋণাত্মক মেসোমারিক ফল বা মাইনাস এম ফল। তো এই প্রসঙ্গে আমি আরেকটু কথা তোমাদের বলে দিই যে আমি আজকে একটু অল্প পড়াইলো, এই পড়াটা বেঞ্জিনের বিক্রিয়ার সমীকরণ বুঝতে খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিকটা ক্লিয়ার না থাকলে অনেকে বেঞ্জিনের বিক্রিয়া বা বেঞ্জিনের জাতকের বিক্রিয়া মুখস্থ করে, মুখস্থ করতে গেলে মনে থাকবে না, ভুলে যাবে, কঠিন মনে হবে। আর এই যে গ্রামার, এই মূল বেসিকটা যদি ক্লিয়ার থাকে, বেঞ্জিন বলয়ের যে বিক্রিয়াগুলো তোমরা নিজেরাই মনে রাখতে পারবা, সূত্র তোমাদেরই জানা থাকবে। আচ্ছা, তোমরা একটু তাহলে দেখো,
এক নম্বর তোমরা দেখো, যেটা বলছিলাম যে মেসোমারিক ফল দুই প্রকার, একটা হলো ধনাত্মক মেসোমারিক ফল বা প্লাস এম ফল, আর একটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল বা মাইনাস এম ফল। ধনাত্মক মেসোমারিক ফলটা কি? যখন কোন তড়িৎ পরমাণু কোন একান্ত দ্বিবন্ধন যুক্ত কার্বন শিকল বা বলয়ের সাথে যুক্ত থাকে, তখন ওই তড়িৎ পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল একান্ত দ্বিবন্ধন দিকে অথবা বলয়ের দিকে দাবিত হয়। এই বিষয়টিকে বলা হয় ধনাত্মক মেসোমারিক ফল। তোমরা সংজ্ঞাটা হয়তো বুঝো নাই, তোমরা এখানে একটু উদাহরণটা খেয়াল করো। এই যে এখানে হাইড্রোক্সি মূলকটা বেঞ্জিন বলের সাথে যুক্ত আছে, এখানে অক্সিজেনটা হচ্ছে তড়িৎ মৌল বা তীব্র তড়িৎ মৌল। এই অক্সিজেনটা একান্ত দ্বিবন্ধযুক্ত বলয়ের সাথে যুক্ত আছে। একান্ত দ্বিবন্ধযুক্ত বলয়টা মানেটা কি? একান্ত দ্বিবন্ধযুক্ত বলয় মানে হচ্ছে একবার একক বন্ধন একবার দ্বিবন্ধন, অর্থাৎ একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন, এইভাবে থাকলে আমরা সেটাকে বলি একান্ত দ্বিবন্ধন। বেঞ্জিন বলয় তোমরা খেয়াল করো, এই যে একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন, অর্থাৎ বেঞ্জিন বলয়ের মধ্যে যে কার্বন শিকলটা আছে, বদ্ধ শিকলটা আছে, সেখানে একান্ত দ্বিবন্ধন আছে। তাহলে আমরা বলতে পারি এই যৌগটার নাম কি? ফেনল। ফেনলে হাইড্রোক্সি মূলকের অক্সিজেনের উপরে অবস্থিত একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ধনাত্মক মেসোমারিক ফল বা ধনাত্মক মেসোমারিক ফল ধর্মের সাহায্যে বেঞ্জিন বলে দিয়ে ঠেলে দিতে পারে। এখানে যেটুকু তোমাদের এখনো প্রশ্ন আছে যে কিভাবে স্থানান্তর হচ্ছে, সেগুলো আগামী ক্লাসে আরো পড়ানো হবে বিস্তারিত, তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঋণাত্মক মেসোমারিক ফল, যেটাকে আমরা সংক্ষেপে বলি মাইনাস এম ফল। ঋণাত্মক মেসোমারিক ফলটা কি? এটার উত্তর হচ্ছে কোন পরমাণু বা মূলক পাই বন্ধনের সাহায্যে, এখানে পরমাণু বা মূলকটা হচ্ছে তড়িৎ মৌল। তাহলে আমি এইভাবে বলতে পারি, কোন তড়িৎ মৌল পাই বন্ধনের সাথে যুক্ত থেকে পাই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে স্থায়ীভাবে স্থানান্তর করাকে বলা হয় ঋণাত্মক মেসোমারিক ফল। সংজ্ঞাটা আমি আবার বলছি, কোন অধিক তড়িৎ মৌল পাই বন্ধনের সাহায্যে কোন পরমাণুর সাথে যুক্ত থেকে পাই বন্ধনের ইলেকট্রনকে স্থায়ীভাবে নিজের দিকে স্থানান্তর করার ধর্মটাকে বলা হয় ঋণাত্মক মেসোমারিক ফল। তাহলে তোমরা বুঝতে পারছো যে ঋণাত্মক, খেয়াল করো এর আগে আমি যেটা পড়ালাম আবেশীয় ফল, আবেশীয় ফলের সাথে কিন্তু সিগমা বন্ধনের ইলেকট্রন জড়িত। আমি আবেশীয় ফলের সংজ্ঞার ভিতরে কিন্তু সিগমা বন্ধনের কথা বলছি, এবং সিগমা বন্ধনের একজোড়া ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন জোড় কোন পরমাণু নিজে দিকে টেনে নেয় অথবা কার্বন পরমাণু দিকে ঠেলে দেয়, সেটা হচ্ছে আবেশীয় ফল। আর মেসোমারিক ফলের ক্ষেত্রে কি হচ্ছে? মেসোমারিক ফলের ক্ষেত্রে কিন্তু সিগমা বন্ধনের ইলেকট্রন জড়িত না, এখানে মূলত পাই বন্ধনের ইলেকট্রন জড়িত, তবে নিঃসঙ্গ ইলেকট্রনও জড়িত। যদি পাই বন্ধনের ইলেকট্রন, আমরা সংজ্ঞার ভিতরে পাই বন্ধনের ইলেকট্রন কথাই বলছি, বইতে সেভাবে লেখা থাকে। পাই বন্ধনের ইলেকট্রন যদি কোনো পরমাণু, সেই পরমাণুটা অধিকতর তড়িৎ মৌল, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এই পাই বন্ধনের ইলেকট্রন যদি অধিকতর তড়িৎ পরমাণু বা মূলক পরমাণু যদি নিজের দিকে টেনে নেয় এবং সেটা স্থায়ীভাবে স্থানান্তর হয়ে যাবে,
সেটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল। আর যদি ওই অধিক ঋণাত্মক মৌলের উপরে যে নিঃসমুদ্র ইলেকট্রন থাকে তা যদি, অর্থাৎ ওই ইলেকট্রন জোড় যদি, নিঃসমুদ্র ইলেকট্রন যদি একান্ত দ্বিবন্ধনযুক্ত কার্বন শিকল বা বলয়ের দিকে ঠেলে দেয় বা স্থানান্তর করে, সেটা হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফল। তোমরা লক্ষ্য করো, এই যে ঋণাত্মক মেসোমারিক ফল, এটা কিন্তু নাইট্রোমূলক। আমরা এটা সংক্ষেপে এইভাবে লিখি, এটার নাম কি? নাইট্রোমূলক। এই নাইট্রোমূলকটাকে আমরা এখানে একটু এটার গাঠনিক ভাবে সংকেতটা এখানে দেখাইছি। এখানে একটা সন্নিবেশ বন্ধন থাকে আর একটা দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধনের ভিতরে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। এখানে এই অক্সিজেনটা হচ্ছে তীব্র তড়িৎাত্মক মৌল। এই তড়িৎাত্মক মৌলটা এই পাই বন্ধনের, এই যে নাইট্রোজেন অক্সিজেন পাই বন্ধন আছে, পাই বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় তার নিজের ইলেকট্রন নেগেটিভিটির ধর্মের কারণে, তড়িৎাত্মক ধর্মের কারণে পাই বন্ধনের ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়। টেনে নেওয়ার ফলে পাই বন্ধনের ইলেকট্রনের সঞ্চরণ হচ্ছে বা স্থানান্তর হচ্ছে। এবং শুধু এইটাই স্থানান্তর হচ্ছে না, এই পাই বন্ধনের ইলেকট্রন নেয়ার কারণে, অক্সিজেন নেয়ার কারণে নাইট্রোজেনের ইলেকট্রন ঘাটতি হয়। সেই ঘাটতি প্রসারণের জন্য আবার বেনজিন বলয়ের পাই ইলেকট্রন এদিকে দাবিত হয়, এদিকে স্থানান্তরিত হয়। তাহলে এইটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক। দেখো এই ক্ষেত্রে এটা বিপরীত। এই হাইড্রোক্সিমূলক বেনজিন বলের দিকে নিঃসমুদ্র ইলেকট্রন ঠেলে দিচ্ছে, অর্থাৎ বেনজিন বলের মধ্যে ইলেকট্রন বৃদ্ধি করছে। ইলেকট্রন বৃদ্ধি করার কারণে বেনজিন বলয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে অধিকতর সক্রিয় হয়। অর্থাৎ ধনাত্মক মেসোমারিক ফলের মাধ্যমে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং এর ফলে বেনজিন বলয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা প্রদর্শন করে। এই কারণে কিন্তু এই হাইড্রোক্সিমূলককে বেনজিন বলয় সক্রিয়কারী মূলকও বলা হয়। আমি বেনজিন বলয় সক্রিয়কারী মূলকটা একটু পরেই পড়াচ্ছি। আসলে একই উদাহরণ, কথাটা ভিন্ন। তাইলে এখানে হাইড্রোক্সিমূলক বেনজিন বলয় ইলেকট্রন ঠেলে দিচ্ছে, বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আর নাইট্রোমূলক বিপরীত ঘটনা ঘটাচ্ছে, নাইট্রোমূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, ফলে বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে। ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেনজিন বলয়টার সক্রিয়তা হ্রাস পায়, বেনজিন বলয়টা নিষ্ক্রিয় হয়ে যায়। এই জন্য এই নাইট্রোমূলকটাকে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলকও বলা হয়। আচ্ছা, এইটুকুর ভিতরে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এরপরে আর অল্প পড়াবো। এরপরের পড়াটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক এবং বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, সেটা পড়লো। দেখো, আচ্ছা, তোমরা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কি সেটা লক্ষ্য করো। আমি সংজ্ঞাটা বলছি। যেসব মূলক বেনজিন বলয়ের সাথে যুক্ত থেকে বেনজিন বলয়ের সাথে অনুরণন বা রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয়ের দিকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেনজিন বলয়কে অধিকতর সক্রিয় করে, সেসব মূলককে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আমি সংজ্ঞাটা আবার বলছি। যেসব মূলক বেনজিন বলয়ের সাথে যুক্ত থেকে
অনুরণন বা রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং এর ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেঞ্জিন বলয় অধিকতর সক্রিয় হয়, সেসব মূলককে বলা হয় বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। বেঞ্জিন বলয় সক্রিয় মূলকের উদাহরণ কি? যেমন হাইড্রোক্সিল মূলক, অ্যামিনো মূলক, ক্লোরিন, এগুলো সবগুলো কিন্তু বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। আমি উদাহরণটা এখানে দেখালাম। দেখো, এই উদাহরণটা আমি একটু আগে তোমাদের ধনাত্মক মেসোমারিক ফলের ক্ষেত্রে উদাহরণ দেখাইলাম। আবার একই উদাহরণ বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলকের ক্ষেত্রে, কারণ বেঞ্জিন বলয় ধনাত্মক মেসোমারিক ফলের মাধ্যমে বেঞ্জিন বলয়ে সব ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, আবার বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলকগুলোই কিন্তু বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, যার কারণে উদাহরণ কিন্তু একই। এই জন্য বুঝলে কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং, মজার। আমি তোমাদের ছেলেদের প্রথম দিকে ক্লাসগুলো আমি পাই না, আমি জানি। আমি মেয়েদেরকে আগে বলছি যে জৈব রসায়ন অত্যন্ত সহজ, কিন্তু দুর্ভাগ্য হইলো বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে কিন্তু জৈব রসায়নটা কঠিন বলে মনে হয়। আসলে এটা অত্যন্ত মজার। আমি আজকে আবারও বলি, বিশেষ করে SB1 এর যারা শিক্ষার্থী আছো, যে তোমরা অবশ্যই লেকচার 1-2 হিসাবে আমার ফেসবুক পেজ থেকে আমার লেকচারের ভিডিওগুলো দেখে নিবা। আশা করি কারো জৈব রসায়ন কঠিন শব্দ থাকবে না। ফেসবুক পেজের কথা আমি গত ক্লাসে বলছি। জি স্যার। তোমরা অবশ্যই ফেসবুক পেজের আমার অ্যাড্রেসটা জানো, জগদীশ স্যার কেমিস্ট্রি লেকচার ভিডিও হিসেবে সার্চ দিলে একবারে 1 থেকে 17 আজকে লেকচারটা তোমরা রাতে পাবে। তোমরা আজকে যারা একটু কম বুঝছো, আজকে আমি রাতে প্রতি রাতে লেকচারটা আমি ঘুমানোর আগেই আমার এই ফেসবুক পেজে দিয়ে দেয়। তোমরা ঘুমানোর আগে যদি সার্চ করো, দেখো যে এই লেকচার আবার শুনতে পারছো, যেটুকু তোমার মানে একটু কম বুঝার আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, সময় কম। তাহলে হাইড্রোক্সি মূলকটা এই ধনাত্মক মেসোমারিক ফলের মাধ্যমে বেঞ্জিন বলয়ের দিকে নিঃসংযোজী ইলেকট্রন ঠেলে দিচ্ছে, ফলে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা সহজে সংঘটিত। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মানে ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন। আর ইলেকট্রোফাইল মানে কি? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। আর ইলেকট্রনকে আকর্ষণ করবে কোথায়? যেখানে ইলেকট্রন পাওয়া যায়, যেখানে ইলেকট্রন সহজে পাওয়া যায়। বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন আছে, 3 জোড়া পাই ইলেকট্রন আছে। এই জন্য বেঞ্জিন বলয়টা সবসময় ইলেকট্রনের উৎস হিসেবে কাজ করে, খুব ভালো উৎস হিসেবে কাজ করে। এই জন্য ইলেকট্রন সহজে গিয়ে বেঞ্জিন বলয়ে আক্রমণ করে। আর হাইড্রোক্সি মূলক যখন বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঠেলে দেয়, তখন 3 জোড়া পাই ইলেকট্রনের পাশাপাশি আরো ইলেকট্রন বেরিয়ে যায়, ফলে ইলেকট্রোফাইল খুব সহজে গিয়ে বেঞ্জিন বলয়ে আক্রমণ করে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করে। এখন হয়তো তোমরা বলতে পারো যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করে, আমরা তো উদাহরণটা জানলাম না। এগুলি সামনে পড়ায় আসবে, আগামী ক্লাসে আমি এই উদাহরণগুলো দেখাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে যেটুকু তোমাদের কাছে প্রশ্ন আছে মনে মনে, আগামী লেকচার যদি তোমরা ফলো করো, তোমাদের 100% প্রশ্নের উত্তর হয়ে যাবে। আচ্ছা, আর বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলকটা দেখো। বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক কি? যেসব মূলক বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত থেকে বেঞ্জিন বলয়ের সাথে অনুরণনের মাধ্যমে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে বেঞ্জিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস পায়, তাকে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে। আমি সংজ্ঞাটা আবার বলছি। যেসব মূলক বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত থেকে বেঞ্জিন বলয়ের সাথে অনুরণন বা রেজোনেন্সের মাধ্যমে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস পায়, তাকে বেঞ্জিন বলয়ের নিষ্ক্রিয়কারী মূলক বলে। আসলে বেঞ্জিন বলয়ের সক্রিয়কারী মূলক আর নিষ্ক্রিয় মূলকের সংজ্ঞা কিন্তু বিপরীত। তোমরা একটু বই যদি দেখো, হাজারিনাগের বইটা সিরিয়ালে, আর আমি তো গুগল ক্লাসরুমে আমার লেকচার শিট দিয়ে দেই, বিশেষ করে SB1 এর ছেলেদের বলছি, আমি আমার লেকচার শিটটা দিয়ে দিব তোমাদের গুগল ক্লাসরুমে। তোমরা গুগল ক্লাসরুম থেকে লেকচার শিটটা দেখলে প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পারবে। আমি এখানে যতটা শব্দ বলি
সবকটা শব্দ আমার লেকচার শিটে থাকে। এটা একটা বড় হ্যান্ড নোট, এটা একাধিক বই মিলে আমি করি, খুব যত্ন সহকারে করি, তোমরা দেখলে উপকৃত হবে। আর ছেলেদের ক্ষেত্রে আমি একটু বলি যে তোমাদের ক্লাস আমার সাথে থাকবে না, তোমরা যদি বিসিএসই কলেজ ওয়েবসাইটে দেখো আমার লেকচার শিট গুলো ওখানে পাবে। একবারে প্রথম থেকে সিরিয়ালি লেকচার শিট গুলো দেখলে তোমরা ওগুলো যদি তোমাদের কালেকশনে রাখো, তোমাদের একটা চমৎকার হ্যান্ড নোট হবে, পড়ে মজা পাবে। কারণ আমি একাধিক বই মিলে সহজ শব্দটা বলি, সহজ সংজ্ঞাটা লিখে দিই, যেটা মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা যাই হোক, আজকে তাহলে এই যে নাইট্রোমূলকটা বেঞ্জিন বলের সাথে যুক্ত থেকে, এই নাইট্রোমূলক বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন নিজেদের খেলে নেওয়ার কারণে বেঞ্জিন বলের এই যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতি হয়। এই যে অর্থ এবং প্যারা অবস্থানে যে ইলেকট্রন ঘাটতি হয়, সেটা আগামী লেকচারে কিন্তু তোমরা বুঝতে পারবে। বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলকের ক্ষেত্রে অর্থ, এটা হলো অর্থ পজিশন, এটা প্যারা পজিশন। অর্থ পজিশন এবং প্যারা পজিশনে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলকের ক্ষেত্রে ইলেকট্রন বৃদ্ধি পায়, অর্থাৎ সেখানে আংশিক নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। আর বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলকের ক্ষেত্রে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘাটতি হয়, অর্থাৎ সেখানে আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হয়। আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু ইলেকট্রোফাইল, যারা ইলেকট্রন গ্রহণ করতে চায়, তারা ওখানে আক্রমণ করার আসক্তি হারিয়ে ফেলে। এই জন্যই বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলি। যাই হোক, সবাই সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।